নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার গলার অবস্থা অতিরিক্ত খারাপ। মানে এতটাই ঠান্ডা লেগেছে, এতটাই জ্বর, সর্দি, শরীরটা খারাপ যে আমি একটু ব্লগ দিতে দেরি হয়ে গেল। এই ব্লগটা হচ্ছে যেদিনকে আমার শাশুড়ি বাড়ি ছিল না সেদিনকার ব্লগ। আমার শরীরটা এত অতিরিক্ত খারাপ যে আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করতেই পারছি না। তো ভিডিওটা রয়েছে, আজকে একটু অন্তত কথা বলতে পারছি। এই 2-3 দিন ধরে এত শরীর খারাপ যে কোনো কথা বলতে পারছিলামই না। যাই হোক, সেদিনকার ব্লগ আজকে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে ওই যে বাড়ি ছিল না শাশুড়ি, তো তার জন্য এতটা শরীর খারাপ ছিল তখনও আমারও। তো তার জন্য মুখে কোনো স্বাদ পাচ্ছিলাম না। তো সেই স্বাদটা ফিরিয়ে আনার জন্য এই যে কাঁচকলা, উচ্ছে, আলু, পেঁয়াজ এগুলো ভাবলাম ভাজা করব। তো এখানে দেখছি যে আরেকটা কলা যেহেতু ছাড়িয়েছিলাম ভাজা করবো বলে, কলার খোসাটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি ওই সবজি ধোয়া চাল ধোয়া জলের মধ্যেই। জলটা গাছে আমার কাজে লাগবে ওই জন্য রেখে দিয়েছি। ওদিকে একটু পোস্ত ছিটিয়ে দিলে ভালো লাগবে খেতে, দেখি পোস্তটা দিই কি না। তো যাই হোক, রেখে দিলাম ওদিকে পোস্তটা। আর এদিকে টমেটো, আলু, বেগুন, ফুলকপি কেটে নিয়েছি। এগুলো তরকারি করবো মাছ দিয়ে। শ্বশুর মাছ এনেছে কিছুটা, সেটাই তরকারি করব। মানে এই ভিডিওটা যেদিনকে আমি বানাচ্ছিলাম সেদিনকেও আমার শরীরটা খুব খারাপ ছিল। আর ফুলকপিগুলো এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ফুলকপিটা ভাপিয়ে নিলে কি হয়, গ্যাস অম্বলের যেই ভয়টা থাকে সেটা হয় না। আর একটা বাজে দুর্গন্ধ চলে যায় ফুলকপি থেকে। ওদিকে ফ্যান ঝাড়তে বসিয়েছি, মাছটা এবার ভাজবো শুধু, তাহলেই হবে। মাছটা এদিকে আমার ভাজা হয়েই গেছে। এবারে এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, ওই যে কলা, উচ্ছে, আলু, পেঁয়াজ এগুলো একটু ভেজে নেবো। তারপর ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে করলে খুব সুন্দর টেস্ট হয়, একটু কালো জিরে ছিটিয়ে দেবো এর মধ্যে, আরও বেশি ভালো লাগবে। এদিকে ভাজাটা হয়ে গেছে বলে ঝটপট ভাবছি এবার তরকারিটা বসিয়ে দেবো। এদিকে ফুলকপি সেদ্ধ হয়ে গেছিলো, জলটা ঝরিয়ে রেখে দিয়েছি যাতে ফুলকপির তেলটা না ছিটকায়। তো মানে জল থাকলে তেল ছিটকাবে না, সেই জন্য সরিয়ে রেখে দিয়েছি জলটা ঝরিয়ে। আর এখানে গোটা জিরে আর একটা তেজপাতা আমি তেলের মধ্যে ফোড়ন দিলাম, একটু তেল দিয়ে সামান্য এই ফোড়নটা দিলাম। দেওয়ার পরে যে আলুগুলো ছিল, আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি, যেহেতু চন্দ্রমুখী আলু, তো মোটা মোটা করে দিলে কি হবে, আলুটা গলতেও সময় লাগবে, সব সবজির সঙ্গে সময় নিয়ে ধীরে 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 হবে, খুব ভালো হবে। এর মধ্যে মশলাগুলো মানে গোটা মশলাগুলো দেওয়ার পরে আলুটা ভেজে নিলাম। আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, তো কাঁচা লঙ্কা চেরা, এদিকে আদা বাটা একটুখানি, আর টমেটো, আর এদিকে পেঁয়াজ রেখেছি। আর এই যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম বললাম না, নরম পেটি পিসের মাছ কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। এদিকে আলুতে দেখছি প্রায় দাগ হয়েই গেছে, ওদিকে মাছগুলো তুলে রেখে দিয়েছিলাম, সেগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে দেখি আলুতে ভালোই বেশ দাগ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি কুচিয়ে। পেঁয়াজটা আগে দিয়ে দিই তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে, তার জন্য পেঁয়াজটা একটু পরে দিয়েছি আলুগুলো ভাজার সময়। এবারে যে ফুলকপিটা ভাপিয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, সেই ফুলকপিটা এর মধ্যে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আমি কিন্তু এখনও নুন দিইনি একটুও। এবার শুধু হলুদ দিলাম, হলুদ দিয়ে নেড়ে চেড়ে বেগুনটা দেবো। নুনটা পরে দেবো, নুনটা দিলে সেদ্ধ হয়ে যাবে, ভাজাটা কিন্তু হবে না, তার জন্য নুনটা পরে দেবো। এখন হলুদ দিয়ে শুধুমাত্র ভেজে নিচ্ছি ভালো করে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল না ভাজার সময়। এবারে আদাটা কোড়াটা দিয়েছি, আদা কোড়াটা দেওয়ার সময় দেখছি তেল কম হয়েছিলো বলে সামান্য একটু তেল দিয়েছিলাম, কাঁচা তেল আমি অ্যাড করেছি। তো দেওয়ার পরে নুন দিলাম, কিন্তু আমি এখানে নুন দিয়ে এবারে চেরা কাঁচা লঙ্কাটা আর টমেটোটা দিয়ে দিলাম এই জায়গায়। এই পজিশনে কাঁচা লঙ্কা টমেটোটা দিলে কিন্তু তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। এবার যে মশলাগুলো ছিল, জিরের গুঁড়ো একটুখানি দিয়ে আবার ভাজলাম। মাছের জন্য তো জিরের গুঁড়োটাই মাস্ট, তাই না বলুন? আর আমার তো শরীরটা এত খারাপ, মুখের টেস্ট কিছু বুঝতে পারছি না, তবুও দেখি যদ্দূর পারবো তদ্দূরই দেবো এখানে টেস্ট করে করে। একটু জল দিলাম, দিয়ে কষছিলাম, কারণ মশলা দিয়েছিলাম তো, যদি পুড়ে যায় মশলাটা, তো সেই জন্য একটু একটু সামান্য সামান্য জল দিয়ে দিয়ে কষলাম, যাতে মশলা ধরে না যায় তলার দিকে। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে আমি। আপনারা কিন্তু আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন, সব তরকারিতে লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন পড়ে না, আমি কালারটার জন্য লঙ্কা গুঁড়োটা ইউজ করি। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়া যদি দরকার ছিল, কিন্তু আমার কাছে সেই পজিশনে ছিল না। এদিকে এই পাশে আমি আবার জল গরম বসিয়েছিলাম, কারণ তরকারিতে জল গরম দিলে, একটা ভালো কথা বলে দিই যে তরকারিতে জল গরম দিলে কিন্তু তরকারির যে কালারটা সেটা কিন্তু বজায় থাকে, কালারটা একদমই নষ্ট হয় না। এবার যখন জল গরমটা দেবো তার আগে একটু ধনের গুঁড়ো দিলাম, দিয়ে একটু কষিয়ে নিলাম, দিয়ে এবার যে গরম জলটা সেটা দিয়ে দিলাম এর মধ্যে। গরম জল দিলে সত্যি কথা কোনো রকম কোনো গন্ধ, তরকারির কাঁচা মশলার গন্ধ পাওয়া যায় না, আর তরকারির কালারটা ভীষণ সুন্দর থাকে। এত কষ্ট হচ্ছে ভয়েস দিতে, আমি এখনও বলছি, বুঝতে পারছি নিজের যে শরীরটা কতটা খারাপ। যাই হোক, ঢাকা দিয়ে তরকারিটা ফুটিয়ে নিলাম, নিয়ে এখানে একটু চিনি দিলাম আমি,
যেহেতু তরকারিতে মিষ্টি খাই আমরা, তো চিনি দিলাম একটুখানি, দিয়ে এবার যে মাছগুলো ছিল সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো এত সুন্দর ভাজা হয়েছে, হ্যাঁ প্রথম দুটো তিনটে মাছ ঠান্ডা তেলে দিয়েছিলাম বলে ভেঙে গেছিলো, তারপরে মাছগুলো দিকে খুব সুন্দর ভাজা হয়েছে। দুটো মাছ তুলে রেখে দিলে ভালো হতো, সব মাছটা দেওয়া যদি আমার উচিত হয়নি, যেহেতু 3 জন মানুষ, তাও আবার আমার বর সেই রাত্রে খাবে, আমি আর আমার শ্বশুর দুপুরবেলা খাবো আর রাত্রিবেলা খাবো। যাই হোক 2 পিস করে মাছ খেলে যদিও উঠে যাওয়ার কথা, প্রায় হয়েই গেছে তরকারিটা, এবার শুধু নামিয়ে নিলেই হয়ে যাবে। কিন্তু দেখেছেন তো কত সহজেই মাছের ঝোলটা রান্না করে ফেললাম। আমার শাশুড়ি বলে নাকি আমি রান্না করতে পারবো না, আমি গুছিয়ে রাখতে পারবো না। যাই না, রান্নাটা ভুল হয়েছে কি ঠিক হয়েছে আপনি একটু আমাকে জানাবেন কিন্তু যদি ভুল রান্না করে থাকি। এদিকে ভাত হয়ে গেছে, আর এই যে বললাম না সেই সবজিটা কেটে রেখেছিলাম ভাজা করব মুখে টেস্ট ফিরিয়ে আনার জন্য, তো সেই ভাজাটা এখানে করে রেখেছি। আর মাছের ঝোলটা দিকে ফুটছে, তখনও আমি নামাইনি মাছের ঝোলটা, লাস্টে একটুখানি টেস্ট করে নামিয়ে দেবো। এই পর্যায়ে নুন একটু কম হতেই পারে, কারণ আমি সেই নুন দিয়েছিলাম যখন মশলা কষছিলাম, তো আমি মাছগুলো দেওয়ার আগে টেস্ট করেছিলাম একবার, তো নুনটা একটু কম লাগছিলো বলে আমি নুন দিয়েছি পরে। আপনাদের সঙ্গে কিন্তু সব সত্যি কথাগুলো শেয়ার করছি, কোনো মিথ্যা কথা আমি শেয়ার করছি না। মাছটা তরকারিটা প্রায় হয়েই গেছে, এবার নামিয়ে নেবো শুধু ঝটপট, তাহলেই হয়ে যাবে। এবারে বাসন কোসন সব গুছিয়ে রেখেছি, এগুলো মাজতে হবে এরপরে। ওদিকে সব থালা বাটি সব রয়েছে, ওগুলো সব মেজে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। দেখেছেন তো কী অবস্থা হয়ে রয়েছে। আমাদের আবার খুব জ্বালা আছে, এদিকে নিরামিষ এদিকে আমিষ, এটা নিরামিষ ওটা আমিষ, সব ধরলে আবার চলবে না। দেখুন কী অবস্থা হয়ে রয়েছে রান্নাঘরটা, এগুলো সব বুঝতে হবে এখন, যেহেতু সব আঁশ হয়ে গেছে। একটা জিনিস দেখায় আপনাদেরকে, এই যে এটা হচ্ছে তিলের খাজা। এই তিলের খাজাটা একসময় ছোটোবেলায় আমাদের মানে একদম ছোটোবেলায় খুব স্মৃতি ছিল এই জিনিসটা। যখন শীতকালে রোদ্দুরে আমরা বসে থাকতাম মাঠে, তখন একটা লোক আসতো, একটা কাকু, তিলের খাজা বিক্রি করতে করতে। একটা ছড়া ছিল তার আবার তিলের খাজার, আমার মনে নেই যদিও। আমার বাড়ির ওখানে যারা দেখছে এই ভিডিওটা তারা আমাকে অবশ্যই বলবে যে তিলের খাজার যে গল্পটা সেটা কী ছিল। যাই হোক, আমার এগুলো দেখে খুব মনে পড়ছে সেই তিলের খাজার গল্পটা। কিন্তু এত দুর্দান্ত তিলের খাজার যে ছড়াটা বলতো, আর তখনকার সময় না এগুলো 2 টাকা করে 1 টাকা করে 3 টাকা করে আমরা পেতাম, এতটাই দিত 2 টাকা 3 টাকা। আর এখন নাকি 250 টাকা কিলো হয়ে গেছে জিনিসটা। এইটুখানি জিনিস কিনেছি, নিয়েছে হচ্ছে 40 টাকা, ভাবা যায়। আর তখন আবার 2-3 টাকা করে পেতাম এই জিনিসগুলো। এদিকে কলার খোসাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে, কলার খোসার যে কষটা, সেই কষটা পুরো বেরিয়ে গেছে। এই জলটা কিন্তু গাছের জন্য ভীষণ 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 উপকারী। কলার খোসা যদি ভিজিয়ে রাখা জলটা দেওয়া যায় গাছের গোড়ায়, হাতে নাতে কিন্তু আপনারা ফল পাবেন। ওদিকে তরকারিপাতি হয়ে গেছে, গুছিয়ে গাছে নিয়েছি বলে ভাবলাম একেবারে জলটা ছাদে গিয়ে গাছের গোড়ায় দিয়েই আসি, বেশি দেরি করবো না। যদিও ছাদে রোদ রয়েছে প্রচুর, তবুও দেরি করবো না, কারণ বাসন কোসন মেজে গুছিয়ে রাখবো, তো বারবার ভাল লাগে না ওঠানামা করতে উপরের নিচে। একেবারে সেই বিকালবেলা আসবো, আর এখন এই জলটা দিয়ে দিই গাছের গোড়ায়। দেখেছেন কত সুন্দর কষ বেরিয়েছে। যেহেতু কলার খোসার কষটা অতিরিক্ত বেরিয়েছে, তো তার জন্য কিন্তু আমি এখানে একটু জল মিশিয়েছি এর মধ্যে। এর মধ্যে জলটা মিশানোই যায়, কলার খোসা দেওয়া রয়েছে যেহেতু, তো ডাইরেক্ট সেই লিকুইড জলটা আমি দেবো না, এই লিকুইড সারটা, তার জন্য এর মধ্যে জল মিশিয়েছি। দেখুন জবা ফুল গাছটাতে এত সুন্দর কচি কচি পাতা গজিয়েছে, কি বলবো, দেখে মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে। ফুল গাছগুলো তো একটু কাটিং করতে হবে। আর এখানে গোলাপ ফুল গাছটা আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে গোলাপ ফুল গাছটায় পাতা হবে। যাই হোক, পাতা কিন্তু খুব সুন্দর গজিয়েছে, ছোট্ট ছোট্ট লাল লাল কচি কচি, দেখে খুব ভালো লাগছে জিনিসগুলো, যে আমি নিজের হাতে জিনিসগুলো তৈরি করছি। আস্তে আস্তে সব জিনিসগুলো বাড়ছে, কিন্তু একটা সমস্যা পড়ে গেছি, পিটুনিয়া গাছগুলো কিছুতেই বড় হতে চাইছে না, এইটুখানি হয়ে রয়েছে। এতদিনে নিশ্চয়ই বড় হয়ে যাওয়ার কথা, কিন্তু বড়ই হচ্ছে না। এদিকে ড্রাগন ফলের গাছটা তো একটু কাটিং করতে হবে, অনেক এলোমেলো ডালপালা বেরিয়ে গেছে। এই গাছটা, এই ফুলটা বললাম না কাটিং করতে হবে, এই ফুলগুলো এবার সব কেটে দেবো। নার্সারি থেকে যখন নিয়ে আসা হয়েছিলো গাছটা, তখন আমি কোনো কিছু কাটিং করিনি, ভাবলাম আগে একবার ফুলগুলো ফুটে যাক, গাছটার বয়সও হয়ে যাবে অনেকটা, তারপরে গাছটার কাটিং করে সব ফুলগুলো বাদ দিয়ে দেবো, দিয়ে শুধুমাত্র গাছটাকে রেখে দেবো। তাহলে গাছটা পরবর্তীকালে ঝাঁকড়াও হবে, খুব সুন্দর লাগবে দেখতে। এখন আপাতত রয়েছে 2 দিন যাক, যদি দানা থাকে তো রাখবো, বাকিটা কেটে দেবো। বেলা তো অনেক হয়েছে, এবার 2টো খেয়ে নিই আমি, নিয়ে এবার সব গুছিয়ে গেছে নিয়ে একটু রেস্ট নেবো, শোবো। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।